হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে শিকাগোতে আইসের অভিযানকে যুদ্ধক্ষেত্র হিসাবে অভিহিত করেছেন গভর্নর জেবি প্রিটজার। সেখানে তারা বলেছে যে তারা অভিযোগ করেছেন সেখানে শিশুদেরকেও, অপ্রাপ্তবয়স্ক যারা তাদেরকেও তাদের সাথে দুর্ব্যবহার করেছে আইস। এই বিষয়টি আজকে আলোচনা করব এনআইডি কার্ডের জন্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন কনসুলেট বা দূতাবাসের সাথে। এই দুটো বিষয় আজকে থাকবে আমাদের মূল আলোচনার বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব গুলাম মর্তুজা, যিনি প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, এবং আমাদের সাথে থাকবেন ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রবিবার, অক্টোবর মাসের 5 তারিখ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আবার হুঁশিয়ার করে দিয়েছেন হামাসকে যে যদি তারা কোনো না কোনো ভাবে হামাস যদি গাজার শাসন ভাবে অংশ নিতে চায় কিংবা শাসনের দায়িত্ব ধরে রাখতে চায় কিংবা শাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে তাদেরকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া হবে। সেটি তিনি আজকে সতর্কবার্তা দিয়েছেন। আর আপনারা জানেন আগামীকাল কায়রোতে শুরু হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন হামাসের প্রতিনিধির মধ্যে শান্তি বৈঠক, যদি যার মাধ্যমে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির সম্পাদন করা হবে। অর্থাৎ যুদ্ধবিরতি যেটি প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই দিয়েছেন ইসরায়েলের পরামর্শে, বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সলা পরামর্শের পর হোয়াইট হাউসে বসে। আর সেটি হচ্ছে 20 দফা। যদিও হামাস সেটি মেনে নিয়েছে, কিন্তু একটি ব্যাপারে হামাসের কিছুটা আপত্তির ভাব দেখা গেছে। যদিও সেটি হচ্ছে যে গাজার পরবর্তী শাসনের দায়িত্ব কাদের থাকবে। এ নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। টনি ব্লেয়ারের নেতৃত্বে যে কমিশন হচ্ছে, সেই কমিশনের কাজটা কি হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নিজেই জানিয়েছেন যে যে কমিশনটি হবে কিংবা যেই সংগঠনের মাধ্যমে কিংবা যেই অবকাঠামোর মাধ্যমে গাজা পুনর্নির্মাণ করা হবে এবং গাজায় আইন শৃঙ্খলা এবং গাজার নিয়ন্ত্রণ যে কমিটি কিংবা যে যাদের হাতে যাবে, সেটির তদারক করার যে কমিটিটি গঠন করা হবে, সেটির চেয়ারম্যানের দায়িত্ব তিনি স্বয়ং পালন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সহযোগিতা করবেন ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে যে 20 দফা শান্তি চুক্তি যেখানে বলা, যেটা তার মধ্যে কিছু কিছু বিধি রয়েছে যার মাধ্যমে প্যালেস্টাইন, যে কথাটি আগে প্রচারিত হয়েছিল অনেকটা এবং কিছুটা আতঙ্ক সৃষ্টি করেছিল, সেটি হচ্ছে যে নতুন গাজায় যারা প্যালেস্টাইনে যারা আগে ছিলেন তারা ফিরে আসতে পারবেন কিনা। 20 দফা চুক্তিতে যে চুক্তির কথা বলা হচ্ছে এবং যে চুক্তিটা আগামীকাল আলোচনা হবে, শুরু হবে কায়রোতে, সেখানে কিন্তু এই এই কথাটি উল্লেখ রয়েছে যে গাজাবাসী যারা তাদের এলাকায় ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারবেন। তবে হামাসকে কোনোভাবেই গাজার নিয়ন্ত্রণে নেওয়া যাবে না এবং যে নিয়ন্ত্রণে আসার সুযোগও দেওয়া হবে না। তবে তার বিনিময়ে প্যালেস্টাইনের প্রতিনিধিরাই ভবিষ্যতে গাজা নিয়ন্ত্রণ করবেন, গাজার শাসনভারের দায়িত্ব নেবেন। তবে কবে নাগাদ সেটি হবে সেটি কিন্তু এই চুক্তিতে কোনো উল্লেখ নেই। যদিও বলা হচ্ছে যে প্যালেস্টাইনেরই শেষ পর্যন্ত গাজার নিয়ন্ত্রণে থাকবেন, কিন্তু টনি ব্লেয়ার কমিশন কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প যে শান্তি চুক্তি দিয়েছেন, প্রস্তাব করেছেন যেটি নিয়ে আলোচনা হবে, তাতে কিন্তু কোনো সময়সীমা, টাইম টেবিল উল্লেখ করা হয়নি। এবং আরেকটি কথা হচ্ছে হামাস রাজি হয়েছে কোনো শর্ত ছাড়াই জীবিত এবং মৃত সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য। তারা সেটা রাজি হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইসরায়েলও তাদের আক্রমণ কিছুটা কমিয়েছে। তবে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ দেওয়ার আগেই তারা যে আক্রমণ চালিয়েছে তাতে প্রায় 73 জন গাজাবাসী নিহত হয়েছেন। এ হচ্ছে সর্বশেষ অবস্থার। আগামীকাল শুরু হচ্ছে কায়রোতে সেই বৈঠক এবং সেই বৈঠকের উপরে সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তির অনেক কিছুই নির্ভর করছে। সেই বৈঠকে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার এবং ইজিপ্ট, মিশর, এই 3টি দেশ থাকবে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে আলোচনা শুরু হবে দুই দলের প্রতিনিধিদের মধ্যে, সেখানে তারা উপস্থিত থাকবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার গভর্নর কথা একটু আগেই, ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম, তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন। মামলার কারণটি হচ্ছে যে তার নির্দেশ অমান্য করে কিংবা তাকে অবগত না করে
যদিও তিনি স্টেট ট্রুপারের দায়িত্বে তিনি আছেন, ন্যাশনাল গার্ডের দায়িত্বে তিনি থাকেন, গভর্নরাই থাকেন স্টেটের ন্যাশনাল গার্ডের দায়িত্বে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটিকে ফেডারেল আওতায় নিয়ে এসেছেন এবং প্রায় 350 ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডকে তিনি পাঠাচ্ছেন পোর্টল্যান্ডে, অরিগনের পোর্টল্যান্ড শহরে, সেখানে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। যদিও গতকাল একজন ফেডারেল বিচারক সেই ট্রাম্পের সেই অভিযানকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন 2 সপ্তাহের জন্য, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কর্ণপাত করছেন না। তিনি অরিগনের ন্যাশনাল গার্ড ব্যবহার করছেন না, তিনি ক্যালিফোর্নিয়া থেকে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন, যাতে অরিগনের ন্যাশনাল গার্ডের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফেডারেল সরকার, ফেডারেল বিচারক, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে তিনি পাঠাচ্ছেন এখন ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডদেরকে, এবং এই জন্যই গভর্নর নিউজম তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। তবে কবে নাগাদ মামলাটি হবে সেটি অবশ্য বলা হয়নি, তার আগেই হয়তোবা ক্যালিফোর্নিয়ান ন্যাশনাল গার্ডরা পোর্টল্যান্ড অরিগনে পৌঁছে যাবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির অ্যাফোর্ডেবল হাউজিং, নিউ ইয়র্ক সিটির নির্বাচনে, আসন্ন মেয়রের নির্বাচনে যথেষ্ট গুরুত্ব পেয়েছে ইতিমধ্যেই, এবং এই বিষয়টি মূলত অ্যাফোর্ডেবল হাউজিং, কারণ নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ফ্রন্ট রানার হিসেবে যিনি, অর্থাৎ সম্মুখে যিনি রয়েছেন প্রতিদ্বন্দ্বিতা, সেই জোহরান মামদানি, তার নির্বাচনের বড় অংশই নির্ভর করিয়েছেন এই অ্যাফোর্ডেবল হাউজিং এর উপরে। কিন্তু সেই অ্যাফোর্ডেবল হাউজিং সম্পর্কে মেয়র পদপ্রার্থী মামদানির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র এরিক অ্যাডামসের অফিস থেকে অবশ্য আজকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই মেয়র এরিক অ্যাডামস, যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, যিনি ডেমোক্রেটিক প্রাইমারি এড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা ছিল, করেছিলেনও তিনি, কিন্তু শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছেন গত সপ্তাহে। তিনি আজকে জানিয়েছেন, তার অফিস থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে $1.8 বিলিয়ন অগ্রিম প্রদান করা হয়েছে নিউ ইয়র্ক শহরে অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যবস্থাটি ত্বরান্বিত করার জন্য, অ্যাফোর্ডেবল হাউজিং এর নির্মাণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য আরো অতিরিক্ত $1.8 বিলিয়ন পাঠানো দেওয়া হয়েছে যারা এই এই অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণ করছে তাদেরকে। এবং এর ফলে নতুন ভাবে নিউ ইয়র্ক শহরে 6,000 আরো অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট নির্মাণের কাজটি দ্রুততার সাথে শেষ হবে। তবে সময়সীমা বলা হয়নি, বলা হচ্ছে আগামী 2 বছরের মধ্যে এই নতুন 6,500 প্রায় 6,000 অ্যাফোর্ডেবল হাউজিং নিউ ইয়র্ক শহরের হাউজিং এর সাথে সম্পৃক্ত হবে। মেয়র এরিক অ্যাডামস আরো বলেছেন যে তিনি মেয়রের দায়িত্বভার গ্রহণের পর তার প্রশাসনের মূল দিক ছিল যে নিউ ইয়র্ক শহরে অ্যাফোর্ডেবল হাউজিং নির্মাণ করা, এবং যারা গৃহহীন রয়েছে তাদেরকে সেই গৃহহীন অবস্থা থেকে তাদেরকে বাড়িতে পাঠানোর যে কর্মসূচি মেয়র গ্রহণ করেছিলেন, তার মাধ্যমে ইতিমধ্যেই 16,800 পরিবারকে শেল্টার থেকে, অর্থাৎ গৃহহীনদের যে আশ্রয় কেন্দ্র সেখান থেকে সরিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে, এবং এর পাশাপাশি প্রায় 28,000 অ্যাফোর্ডেবল ইউনিট কে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, 29,000 অ্যাফোর্ডেবল ইউনিট। আপনারা জানেন নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক সিটিতে অন্তত কোনো বড় ভবন তৈরি করতে গেলে, যেখানে বাসভবন অ্যাপার্টমেন্ট থাকে, সেখানে কিছু একটা অংশ অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য আলাদা করে রাখতে হয়, যাতে অ্যাফোর্ডেবল হাউজিং এর লটারির মাধ্যমে সেখানে নিউ ইয়র্কবাসী সেই বাসভবন গুলোতে বসবাসের সুযোগ পান। এবং সেই ধরনের মেয়র এরিকার প্রায় 29,000 অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ডেবল হাউজিং সংযুক্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির আবাসিক মার্কেটে। এবং তার জন্য মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে তার প্রশাসনিক এই কাজটা শুরু করেছিল দায়িত্বভার গ্রহণের পর 2021 সালের জানুয়ারি মাসে। এর পাশাপাশি মেয়র এরিক অ্যাডামসের অফিস থেকে আরো জানানো হয়েছে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি তাদের আয়ত্তে যে সমস্ত অ্যাপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলিকেও সংশোধন, পরিবর্তন এবং নতুন ভাবে বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস সংযুক্তের কার্যক্রম শুরু করেছেন ইতিমধ্যে, এবং বেশ কিছু অ্যাপার্টমেন্ট ইতিমধ্যেই বাসভবনের যোগ্য করে তুলেছে, যেগুলো অনেক দিন খালি পড়েছিল। নিউ ইয়র্ক সিটি হাউজিং কর্তৃপক্ষের গাফিলতির কারণে অনেক হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য কিংবা নাইচা যেটাকে বলা হয়, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির লটারিতে আবেদন করে বছরের পর বছর অপেক্ষা করার পরও অনেকের পক্ষে এই ধরনের অ্যাপার্টমেন্টে বাস করার সুযোগ হয়নি। শুধুমাত্র
সিটি প্রশাসনের একটি অংশের গাফিলতি, এবং এই অ্যাপার্টমেন্টগুলি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল। আর সেগুলিকেও এখন এই আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে জরুরি ভিত্তিতে সেগুলোতে নতুন লোকদের বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়। নিউ ইয়র্ক সিটিতে বিনা ঘোষণায় 50টি, প্রায় 50টি, 54টি বলা হচ্ছে যদিও, 50-এর বেশি স্টারবাকস আকস্মিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাড়ির মালিকরা তাদেরকে সামান্যতম নোটিশ প্রদান করা হয়নি এই স্টারবাকস এর অফিসগুলো বন্ধ করে ব্যবসা বিপণীগুলো বন্ধ করে দেওয়ার সময়, এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কর্মরত শ্রমিকরা। এবং সেই জন্য নিউ ইয়র্ক সিটি সেই স্টারবাকস প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের কর্মচারী যারা ইতিমধ্যেই চাকরিচ্যুত হয়েছেন। যদিও নিউ ইয়র্ক সিটিতে একটি বিধান রয়েছে যে এই ধরনের চেইন স্টোর যারা, তারা যদি তাদের কর্মচারী স্টোর বন্ধ করে দেয়, তাহলে কর্মচারীদের সেই একই চেইনের মালিকানাধীন অন্যান্য বিপণীগুলোতেও অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ করে দিতে হবে। কিন্তু স্টারবাকস কর্তৃপক্ষ সেটিকে অবজ্ঞা করায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন স্টারবাকসের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে। তবে এই 54টি স্টোর বন্ধ হওয়ার ফলে কি পরিমাণ মানুষ চাকরিচ্যুত হয়েছে সেটি অবশ্য সিটি কিংবা স্টারবাকসের পক্ষ থেকে জানানো হয়নি। স্টারবাকস বলেছে গত 26শে সেপ্টেম্বরের মধ্যে তারা প্রায় 400 স্টোর সমগ্র যুক্তরাষ্ট্রে বন্ধ করে দিয়েছে, যার মধ্যে 54টি ছিল নিউ ইয়র্ক সিটিতে। তবে ল্যান্ডলর্ডদের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে যে অনেক ল্যান্ডলর্ডই জানেন না যে তাদের ভাড়াটিয়া হিসাবে যারা স্টারবাকস গুলো ব্যবসারত ছিল, তারা আকস্মিকভাবে দেওয়ালে দরজায় নোটিশ লাগিয়ে দিয়ে স্টোর বন্ধ করে দিয়েছে। একটি রিয়েল এস্টেট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে যে ল্যান্ডলর্ডকে অবহিত করা, কিন্তু সেই কাজটি স্টারবাকস কর্তৃপক্ষ করেনি যদিও। তবে ল্যান্ডলর্ডরা এই ব্যাপারে আইনগত কোনো ব্যবস্থা নেবে কিনা সেই বিষয়টি অবশ্যই এখনো পরিষ্কার করা হয়নি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে আহ, নিউ ইয়র্ক এমটি, আপনারা জানেন দিন কয়েক আগে আমরা এই অনুষ্ঠানে জানিয়েছিলাম যে আগামী জানুয়ারির 1 তারিখ থেকে খুব সম্ভবত নিউ ইয়র্ক শহরে সাবওয়ে এবং বাস ভাড়া এবং একই সাথে ব্রিজ এবং টানেলের টোল বাড়ানো হচ্ছে। $3 হচ্ছে সাবওয়ে এবং বাস ভাড়া, এবং ব্রিজ নির্বিশেষে টোলের ভাড়া বা ফিও বাড়ানো হচ্ছে। কিন্তু আজকে এমটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদিও তারা $449 মিলিয়ন আগস্ট মাস পর্যন্ত সংগ্রহ করেছেন এই কনজেশন টোল, ম্যানহাটনের কনজেশন টোলের মাধ্যমে, যেটি তারা নির্ধারণ করে রেখেছিলেন নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থাকে এবং বাস সার্ভিসকে আরো উন্নত করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটি এমটিএ কর্তৃপক্ষ বাস এবং সাবওয়ের ভাড়া বাড়াতে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমালোচনার জবাবে তারা বলেছেন যে যদিও তারা $449 মিলিয়ন কনজেশন টোলের মাধ্যমে আদায় করতে সক্ষম হয়েছেন, কিন্তু প্রায় প্রতি বছরই গড়পড়তায় নিউ ইয়র্ক সিটি এমটিএ কর্তৃপক্ষ, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি তাদের সাবওয়ে ভাড়া এবং টোল ফাঁকি দেওয়ার কারণে $1 বিলিয়ন মতন তাদের লোকসান হয়। এর মধ্যে প্রায় $700 বেশি তারা লোকসানে পড়েন বিনা ভাড়ায় সাবওয়ে এবং বাস যাত্রীদের মধ্যে কারণে, এবং বাকি প্রায় $300 মিলিয়ন তারা টোল এবং ব্রিজের টোলের মাধ্যমে, তারা টোল না দিয়ে যারা যান কিংবা বিভিন্ন জালিয়াতির আশ্রয়ের মাধ্যমে টোল দেওয়াকে উপেক্ষা করেন, তাদের কাছ থেকে প্রায় $300 মিলিয়ন বঞ্চিত হন আয় থেকে এমটি কর্তৃপক্ষ। এবং সেটি তারা আজকে জানিয়েছেন যে কেন তাদের ভাড়া বাড়াতে হচ্ছে, যদিও তারা বলেছেন যে প্রায় প্রতি 2 বছর পর পর আপাতত তারা সাবওয়ে বাড়াচ্ছে, এবং তা কখনোই 5% কিংবা 7%-এর বেশি নয়। নিউ ইয়র্ক সিটির মেয়রের নির্বাচনে যিনি সম্মুখ সারিতে রয়েছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো বিবেচিত হচ্ছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে 20%-এরও বেশি সমর্থনে এগিয়ে রয়েছেন জরিপে, সেই জোহরান মামদানি ইহুদি সম্প্রদায়ের সাথে তার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন, এবং এই জন্য তিনি দিন কয়েক আগে ব্রুকলিনে একজন চিত্র নির্মাতা, ইহুদি সম্প্রদায়ভুক্ত একজন চিত্র নির্মাণ বাড়িতে সমবেত হয়েছিলেন। সেখানে প্রায় 60 জন আরো অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের
সম্প্রদায়ের লোকজন ছিলেন। সিএনএন কাছ থেকে নাম না প্রকাশ করার স্বার্থে সেই সভায় উপস্থিত একজন জানিয়েছেন যে যদিও জহুরাল মামদানির সমর্থকদের মধ্যে অনেকেই ধর্মকর্ম পালনের ব্যাপারে তেমন আগ্রহী নন, এই কথাটি অবশ্য তারা বলেছেন, কিন্তু যে ইহুদি সম্প্রদায় যারা সেখানে ছিলেন তাদের অনেকেই তাদের ধর্ম পালনের ব্যাপারে অত্যন্ত কঠোর নিয়মাবলী অবলম্বন করে থাকেন, এবং তারা এর আগেও আগস্ট মাসে একটি বৈঠকে তারা জোহরান মামদানিকে প্রশ্ন করেছিলেন যে নিউ ইয়র্ক সিটির সিনেগাগ গুলো, যেগুলি ইহুদি সম্প্রদায়ের প্রার্থনার কেন্দ্র হিসাবে বিবেচিত, সিনেগাগ গুলি যদি আক্রান্ত হয় তাহলে তিনি সেখানে পুলিশ মোতায়েন করবেন কিনা তাদের নিরাপত্তার জন্য। এবং জোহরান মামদানি অবশ্য বলেছিলেন তিনি অবশ্যই পুলিশ মোতায়েন করবেন, কিন্তু তা সত্ত্বেও জোহরান মামদানির বিভিন্ন কর্মসূচি যেগুলি সাম্প্রতিককালে বেশ ফলাও করে আসতে শুরু করেছে, সমালোচনার মুখোমুখি হচ্ছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে। সেই জন্য ইহুদি সম্প্রদায়ের লোকজন তাকে প্রশ্রবলে জর্জরিত করেছে সেই বৈঠকে। তবে জানানো হয়েছে যে সেই বৈঠকের অনেকেই যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেই জোহরান মামদানির বক্তব্য শুনেছেন, কিন্তু তারা তাদের সমর্থনটি প্রকাশ্যে জানাননি তখনো পর্যন্ত। তারা শুনেছেন জোহরান মামদানির বক্তব্য, নিউ ইয়র্ক সিটিকে তিনি কিভাবে পরিচালনা করবেন মেয়র নির্বাচিত হলে। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনি যেটা আমরা আলোচনা করছিলাম শিকাগোর যে বিষয়টি, এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে বলছেন যে ক্রিমিনাল যারা তাদেরকে ধরা হবে, কিন্তু আপনি দেখেছেন যে এখানে ইভেন অপ্রাপ্ত বয়স্কদের উপরে অভিযান চালানো হয়েছে, এবং গভর্নর কি বলেছেন এটা দেখেছেন? ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান, তিনি কোনো প্রকার জবাবদিহিতে বিশ্বাস করেন না, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন আইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেও উপেক্ষা করার চেষ্টা করছেন। তার একটি উদাহরণ আজকে দেই, যে ফেডারেল বিচারক গতকাল যে নিষেধাজ্ঞাটি জারি করেছিলেন 2 সপ্তাহের জন্য, যে পোর্টল্যান্ডের অর্থাৎ অরিগনের যে ন্যাশনাল গার্ড আছে তাদেরকে ব্যবহার করা যাবে না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে পাশ কাটিয়ে ক্যালিফোর্নিয়া থেকে ন্যাশনাল গার্ড নিয়ে আসছেন অরিগনে। অর্থাৎ কারণ বিচারক রায় দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন অরিগনের ন্যাশনাল গার্ড ব্যবহার করা যাবে না, কিন্তু বিচারক তো বলেনি যে অন্য কোন স্টেটের ন্যাশনাল গার্ড ব্যবহার করা যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা এটিকে ব্যবহার করছেন অন্য স্টেট থেকে নিয়ে এসে। আরেকটি ব্যাপার যে এই অনুষ্ঠানের দিন কয়েক আগে আমি বলেছিলাম যে শিকাগোতে তারা ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করছেন অভিবাসীদের ধরার জন্য, অভিবাসীদের গ্রেফতার করার জন্য। তবে মোটামুটি যে বিষয়টি সব মিডিয়াতে আসছে সেটি হচ্ছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের নামে ট্রাম্প প্রশাসন, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যারা এই বিষয়টি তদারক করে থাকে, তারা একটা ভীতির সঞ্চারের চেষ্টা করছে অভিবাসীদের মধ্যে, এবং এ কাজে তারা অনেকটা সফল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আসলে এই ভীতির যে ব্যাপারটা দিনে দিনে ছড়িয়ে যাচ্ছে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছে জনাব গোলাম মর্তুজা, যিনি প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি। জনাব গোলাম মর্তুজা মিনিস্টার প্রেস, মিনিস্টার প্রেস, মিনিস্টার, দুটোই সঠিক, কোনোটাই ভুল না। প্রেস মিনিস্টার বলা যায়, মিনিস্টার প্রেস বলা যায়, দুটোই সঠিক, দুটোই বলা যায়। সো থ্যাংক ইউ গোলাম মর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে আপনি তো একজন প্রতিনিধিত্বশীল সাংবাদিক এবং আপনার আমাদের বন্ধু মানুষ, আপনি প্রথম আমাদের অনুষ্ঠানে আসলেন, আপনাকে ওয়েলকাম। সো আমাদের কিছু জিনিস জানার আছে। একটা হচ্ছে যে গত পরশুদিন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব তিনি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে প্রবাসীরা এখান থেকে এনআইডি কার্ড করতে পারবেন, এবং আলটিমেটলি দে ক্যান অলসো হ্যাভ দেয়ার ভোটিং আইডি, সম্ভবত উনি বলেছেন। সো এই বিষয় নিয়ে আমাদের কমিউনিটি ইন্টেন্স একটা ইন্টারেস্ট আছে অনেকের। তারা জানতে চাচ্ছেন যে কিভাবে তারা এমবাসির সাথে বা কনসুলেটগুলিতে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন কিভাবে, কতদিন লাগবে, এইখানের যে ফেসিলিটিগুলো কি কি, এই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই। এন্ড দেন আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনাকে করব। জি, অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য। এটা আমরাও চাই যে যুক্তরাষ্ট্রে বসবাসরত যে বাংলাদেশের মানুষ আছেন তারা বিষয়টি জানুক এবং এই সেবাটা গ্রহণ করুক। প্রবাসীদের এনআইডি কার্ড বা প্রবাসীদের ভোটার বা প্রবাসীরা ভোট দেবেন, এটা নিয়ে
বহু বছর ধরে নানা রকমের আলোচনা হয়েছে, আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু সেই অর্থে কার্যকর উদ্যোগের কথা যদি বলি তাহলে আমরা এর আগে পর্যন্ত এখন যেটা নেওয়া হচ্ছে সেটা দেখিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কিছুদিন আগে থেকেই প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন বাংলাদেশের নির্বাচনে, সেরকম একটা উদ্যোগের কথা বলছিলেন। তো তখন অনেকেই মনে করেছিলেন যে এটাও হয়তো পূর্বে যতবার কথা হয়েছে সেরকম কথাই থাকবে, কিন্তু এবারের ব্যাপারটা একটু আলাদা। একটু দেরিতে বলবো যে আরো আগে শুরু হলে ভালো হতো, তো একটু দেরিতে হলেও সেই প্রক্রিয়াটা এখন সত্যি সত্যি শুরু হচ্ছে। নিউ ইয়র্ক কনসুলেট, বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি, মিয়ামি কনসুলেট এবং লস অ্যাঞ্জেলস কনসুলেট, এই 4-5টি জায়গা থেকেই প্রবাসীরা এনআইডি কার্ড গ্রহণ করতে পারবেন, তাদেরকে প্রদান করা হবে। এখন এই সরকারের নীতি হচ্ছে, বর্তমান সরকারের নীতিটা হচ্ছে সত্যিকার অর্থে অত্যন্ত সহজ অথবা সবচেয়ে সহজ প্রক্রিয়া অনুসরণ করে সঠিক এবং নির্ভুল এনআইডি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রদান করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রায় 10টি দেশে এই কার্যক্রমটি চলছে। তো এই আমি বলছি যে সহজ ব্যাপারটি হচ্ছে, তিনি যে বাংলাদেশের নাগরিক, তিনি যে বাংলাদেশের মানুষ, এটার জন্য মিনিমাম যে প্রমাণটুকু দরকার, মিনিমাম যে কাগজপত্রগুলো দরকার, সেটার একটা প্রয়োজনীয়তা আছে। প্রথমত যেটা প্রয়োজন আছে, একটা জন্ম সনদ লাগবে। জন্ম সনদ যাদের আছে এবং যাদের এনআইডি নাই, তারা প্রথমে জন্ম সনদটা সংগ্রহ করবেন, এবং সেই জন্ম সনদটা তো যুক্তরাষ্ট্র থেকেও সংগ্রহ করা যায়, যুক্তরাষ্ট্রের যে দূতাবাস কনসুলেট সার্ভিসগুলো আছে সেখান থেকে সংগ্রহ করা যায়। এর বাইরে আর যেটা লাগবে সেটি হচ্ছে তার বাংলাদেশি পাসপোর্ট, মেয়াদ উত্তীর্ণ অথবা মেয়াদ আছে এরকম পাসপোর্ট। যদি তার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট বা মেয়াদ আছে এরকম পাসপোর্ট না থাকে, তবুও তিনি এনআইডি পাওয়ার উপযুক্ত বিবেচিত হবেন। সেই ক্ষেত্রে তিনি তার বাবা মা, ভাই বোন, অন্য আত্মীয় পরিজনের এনআইডি আছে এরকম নাম এবং এনআইডি নাম্বারের দিতে হবে। একটা ফর্ম পূরণ করতে হবে, যেটা সেখানে দিতে হবে। সেটাও যদি না থাকে, তাহলে তিনি যে দেশে বসবাস করছেন সেই দেশের 3 জন নাগরিক, বাংলাদেশের নাগরিক যাদের এনআইডি আছে, তারাও যদি শনাক্ত করেন যে হ্যাঁ এই মানুষটি বাংলাদেশের মানুষ, তবুও তাকেও এনআইডি প্রদান করা হবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলোর আমার ধারণা যে যারা এই অনুষ্ঠান শুনছেন বা আপনারা বুঝতে পারবেন যে সরকারের সদিচ্ছার জায়গাটা এনআইডি প্রদান করে, এবং যারা এনআইডি নেবে তারা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তারা ব্যালটে ভোট দিতে পারবেন। ভোট কিভাবে দেবেন সেটা আরেকটি আলোচনা, লম্বা আলোচনা, সেটা হয়তো আরেকদিন আলোচনা করা যাবে। আর এই জায়গাটিতে একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটি যেটা যারা নিবন্ধন করবেন, যারা রেজিস্ট্রেশন করবেন, অনেকটা, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, অনেকটা পাসপোর্টের কার্যক্রম করার জন্য যেমন একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনেকটা সেই রকম একটা দূতাবাস বা কনসুলেট থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই অনলাইনে থাকবে, ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটের সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে ফর্মের একটি প্রিন্ট সহ 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এমবাসি বা কনসুলেট যেখানে তিনি আসবেন সেখানে এসে সেটা জমা দিতে হবে। এখানে 2টি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে 2টি জিনিস খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা ভেরিফিকেশনের ব্যবস্থা আছে, যাচাই বাছাইয়ের একটা ব্যাপার আছে। যিনি যে এলাকার ভোটার, ধরুন একজন রাজবাড়ির ভোটার, রাজবাড়ি 2 আসনের ভোটার, রাজবাড়ি 2 আসনের তিনি যদি নাগরিক হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি ওই রাজবাড়ি 2 আসনের ভোটার হবেন। এবং সেই জায়গাটায় উনি যে জায়গায়, এখানে একটা যাচাই বা বাছাইয়ের ব্যাপার আছে যে তিনি সত্যি সত্যি ওই এলাকার মানুষ কি না। তিনি যেটা করবেন, ওই ফর্মেট নাম্বার উল্লেখ থাকবে, ওই তার কোনো আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, খালা খালু, এদের কারো একটি সঠিক ফোন নাম্বার ব্যবহার করবেন।
যদি তার কোনো আত্মীয় স্বজন বা কেউ না থাকে এবং তিনি ওই এলাকার মানুষ হন, তাহলে পাড়া প্রতিবেশী তাকে যিনি চিনবেন এরকম একজনের ফোন নাম্বার ব্যবহার করতে হবে, সঠিক ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আর যুক্তরাষ্ট্রে তিনি বসবাস করছেন, তার সঠিক ফোন নাম্বারটা ব্যবহার করতে হবে। যদি ফোন নাম্বারটা সঠিক হয়, এটা একটা বিশেষ ব্যবস্থাপনায় একটা ভেরিফিকেশন হবে এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সেটা যাচাই করা হবে। যাচাই করে সেটা আবার যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনসুলেটকে জানানো হবে। জানালে তিনি এই এনআইডি কার্ড পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে। এবং আমরা এখন পর্যন্ত যে অবস্থায় আছি তাতে ধারণা করা হচ্ছে যে এখানে অনেক কম সময় লাগবে এবং সর্বোচ্চ সময় লাগবে 15 দিন বলে আমরা ধারণা করছি। তার আগেই পাওয়া যাবে। এখানে আরেকটি বলে আমি শেষ করি আপনার কোনো প্রশ্নের আগে, যে প্রথম অবস্থাতে যিনি এনআইডি পাওয়ার উপযুক্ত হবেন, তিনি তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলে, ভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেলে তিনি অনলাইনে তার এনআইডিটা পেয়ে যাবেন। এবং তিনি যদি সেটা প্রিন্ট নিয়ে লেমিনেশন করে নেন, তাহলে ওই এনআইডিটাই তিনি ব্যবহার করতে পারবেন এনআইডি বাংলাদেশে যতগুলো ক্ষেত্রে কাজে লাগে সবগুলো ক্ষেত্রে। স্মার্ট কার্ডের ব্যাপারটা একটু সময় লাগবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। বহু স্মার্ট কার্ড লাইনে আছে, মাঝখানে অনেক জটিলতা হয়েছিল, যে কোম্পানির সঙ্গে চুক্তি ছিল সেই কোম্পানির সঙ্গে জটিলতা হওয়ার কারণে এটা বহু লাইনে আছে। স্মার্ট কার্ডটা পেতে সময় লাগবে, কিন্তু সাধারণভাবে কাগজে প্রিন্ট নিয়ে এনআইডি কার্ড তারা যারা করবেন তারা সাথে সাথেই পাবেন। এবং বলে রাখি যে স্মার্ট কার্ড আর এনআইডি প্রিন্ট নিয়ে লেমিনেশন করে নেয়া দুটি একই বিষয়, দুটির মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটি স্মার্ট কার্ড চিপ সহ আর একটি সাধারণ কার্ড। রাইট। সো স্মার্ট কার্ড, এনআইডি কার্ড যেটার নাম্বার, আপনি এটাকে সাথে সাথে আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনার নাম্বারটা যখন আপনার ভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। জি, সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেটা পেয়ে যাবেন। আপনি অনলাইন থেকে প্রিন্ট নেবেন, প্রিন্ট নিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ভোটও দিতে পারবেন, ভোটের জন্য উপযুক্ত হবেন। ওয়াও, দ্যাটস ভেরি বিউটিফুল। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে কারো পাসপোর্ট থাকলে জন্মসনদ কেন লাগবে? যদি কারো বাংলাদেশি পাসপোর্ট থাকে তারপরেও কি তার জন্মসনদ লাগবে, মানে বার্থ সার্টিফিকেট লাগবে? জন্মসনদটা এখানে বলা হয়েছে যে আমি নিজেও নির্বাচন কমিশন সচিবের সঙ্গে আজকে কথা বলেছি, যে ভিডিওটা আমি আপনাদেরকে সরবরাহ করেছি, সেখানে তিনি বলেছেন জন্মসনদটা লাগবে। তবে এই ক্ষেত্রে সরকার বা দূতাবাসগুলো, যে নির্বাচন কমিশন অত্যন্ত ফ্লেক্সিবল, কাউকেই কোনো রকম হয়রানি করা হবে না, কাউকেই কোনো রকম বলা হবে না যে আপনি এই কাগজ না ওই কাগজ নিয়ে আবার আসেন। আমি শুধু প্রবাসী ভাই বোনদের কাছে একটা জিনিস অনুরোধ করব, আপনাদের যাতে দূতাবাস বা কনসুলেটে গিয়ে ফিরে আসতে না হয়, কারণ চাহিদা খুব মিনিমাম। সেই মিনিমাম চাহিদাটা আপনারা অবশ্যই পূরণ করবেন। পূরণ করে কাগজ এবং ছবি সহ, প্রিন্ট সহ আপনারা যাবেন, যাতে আপনাদের কোনোভাবেই ফিরে আসতে না হয়। এবং আমরা কোনো অবস্থাতেই, আপনি জানেন যে দূতাবাসের এগেনস্টে বা কনসুলেট গুলোতে ইতিপূর্বে একটা কথা বলা হতো যে তারা মানুষের সাথে, প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করে। আমি এখন মোটামুটি ভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি এখনকার চিত্রটা তেমন নয়, একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। তো যে পরিবর্তনটা হয়েছে, দূতাবাস বাংলাদেশের মানুষের জন্য দূতাবাসে আমরা যারা কাজ করি তাদের কোনো প্রোটোকল নাই। তারা যে কারোর সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন এবং সেবা পাবেন। এবং তাদের সঙ্গে আমরা কেউ কোনো রকম কোনো খারাপ ব্যবহার করতে পারবো না, এটা আমাদের নীতি। তো সেই নীতির জায়গাতে আমরা শুধু সহায়তা চাই যে আপনাদের যে কাগজগুলো লাগবে ওয়েবসাইট থেকে ভালো মতো দেখে সেই জিনিসগুলো নিয়ে আপনারা আসবেন। তাহলে অবশ্যই ওয়াশিংটন ডিসির দূতাবাস, নিউ ইয়র্কের কনসুলেট, মিয়ামি বা লস অ্যাঞ্জেলেসের কনসুলেট আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। অল্প সময়ের মধ্যে সরকারের চাওয়া, আমাদের চাওয়া, যত বেশি সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসীকে এনআইডি দেয়া যায়। এবং এটা একটা কথা বলে রাখি যে দূতাবাস বা কনসুলেটের এই এনআইডির কাজ করা সংক্রান্ত আলাদা কোনো লোকবল কোনো জায়গাতেই নাই। এখন সরকারি প্রক্রিয়ায় লোকবল নিতে গেলে সেটা একটা লম্বা সময়ের ব্যাপার। তো সেই সময়ের ব্যাপারটি আমরা, যেহেতু সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে, সেই কারণে আমরা এটা এখনই দিতে সম্মত হয়েছি। তার কারণ আমরা প্রবাসীদের এই জিনিসটা দিতে চাই, এনআইডিটা দিতে চাই, যে লোকবল এখন যা আছে সেটা দিয়েই আমরা ম্যানেজ করব। তাদেরকেই ট্রেনিং দেওয়া হয়েছে
এটা আস্তে আস্তে করা হবে। তো আমরাও তো, আমাদের যারা কাজ করবেন তারাও ট্রেনিং নিয়ে উপযুক্ত হয়েছেন, প্রবাসী বাংলাদেশি যারা আসবেন তারা যেন বিষয়টি একটু সচেতন ভাবে দেখেন যে আমরা কাজ করছি বা দূতাবাসের কর্মীরা কাজ করছেন তাকে সহায়তা করার জন্যই। ওকে, একটা প্রশ্ন জানতে চাই যে যারা করতে চান এমবেসি, বাংলাদেশ দূতাবাস অথবা কনসুলেট যেখানেই যেতে চান, তাদের কি কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না এমনি স্ট্রেট ওয়াক ইন যেতে পারবেন তারা? না, একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। করে আসতে হবে এই কারণে, অ্যাপয়েন্টমেন্ট করে না আসলে একদিনে অনেক বেশি ভিড় হবে। আমাদের হয়তো ওই পরিমাণ সামর্থ্য নাই সাথে সবাইকে সেবা দেওয়ার, বা সবাই যদি একই সময়ে চলে আসেন তাহলেও আমরা সেটা সেবাটা দিতে পারবো না, একটা ঝামেলা হবে। পাসপোর্টের যেরকম অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়, এই ক্ষেত্রেও আমরা চাইবো অ্যাপয়েন্টমেন্ট করে আসবে। আমরা প্রথম দিকে একটু সংখ্যা কম থাকলেও, কত থাকবে আমি এখনো জানি না, বাট পরের দিকে আমাদের একেবারে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা সেবাটা দেওয়ার চেষ্টা করব। সো অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কোনো টোল ফ্রি নাম্বার বা আপনার সেন্ট্রাল নাম্বার আছে যে নাম্বারে কল? এটা ওয়েবসাইটে দেয়া থাকবে। এটা ওয়েবসাইটে কি বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ এম্বাসির, বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট থাকবে, কনসুলেটের ওয়েবসাইটে থাকবে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে, সবগুলোই মোটামুটি ভাবে একটা পরিষ্কার। আমি কথা বলতে গিয়ে যত সহজভাবে বলছি, আমরা এখন পর্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সহজ প্রক্রিয়াকে অনুসরণ করেই এনআইডি প্রদান করব। কাজ করতে গেলে প্রযুক্তিগত বা অন্য কোনো জটিলতা হলে সেটা একটা আলাদা ব্যাপার, বাট আন্তরিকতা এবং সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা সত্যি সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। আর এখানে আরেকটা কথা বলে রাখি, একটু ভুল বোঝাবুঝি হতে পারে যে আপনার অনেকেরই ধরেন এনআইডি আছে, তার হয়তো ওই প্লাস্টিক এনআইডি, কিন্তু স্মার্ট কার্ড নেই। ভুল করেও কেউ যার একটি এনআইডি আছে সে যেন আরেকবার আবেদন করার চেষ্টা না করেন বা আবেদন না করেন, এটা করা যাবে না। আর এখনই আপনারা ওই ইয়েটা পাবেন না, স্মার্ট কার্ডটা পাবেন না। আপনাদের যাদের কাছে প্লাস্টিক এনআইডি আছে সেটাই রাখেন, সেটাই ব্যবহার করেন, এবং সেটা দিয়েই যেহেতু সব কাজ করা যাবে, এখনই আপনারা স্মার্ট কার্ডের জন্য আসবেন না যে আমার এই এনআইডি আছে আমরা স্মার্ট কার্ড করতে চাই। তারপরে কারো যদি কোনো ভুল থাকে, এনআইডিতে যাদের আছে তাদের যদি কোনো ভুল থাকে, এখন দূতাবাস থেকে ওই বা কনসুলেট থেকে ওই সেবাটাও দেয়া হচ্ছে না যে ভুল সংশোধন করা যাবে। এটা পরবর্তীতে হয়তো করা যেতে পারে, কিন্তু এখন শুধুমাত্র নতুন এনআইডি দেওয়ার কার্যক্রমটা শুরু হয়েছে। থ্যাংক ইউ। আমাদের দুই একটা প্রশ্ন আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি। একজন প্রশ্ন করেছেন সালাম আকন্দ সুজন, উনি জানতে চাচ্ছেন যে আমার পুরনো আইডি আছে, আমি এখন স্মার্ট কার্ড করব এবং প্রায় 18 বছর আগের ছবি চেঞ্জ করব, এখন করণীয় কি? এখন কি করবেন উনি? এখন করণীয়, এখন যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই আপনাকে বাংলাদেশে আপনি যখন যাবেন তখন করতে হবে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই সংশোধন প্রক্রিয়াটি সম্পন্ন করার কার্যক্রম শুরু হয়নি। এটা শুরু হবে না তা না, আবার কবে শুরু হবে সেটাও বলতে পারছি না। তো যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, তো সরকারি সিদ্ধান্তটা এখন পর্যন্ত নাই, সুতরাং এই জায়গাতে যুক্তরাষ্ট্রে বসে এই জায়গাতে সুখবর দিতে পারছি না। কিন্তু একটি কথা বলি যে হ্যাঁ, ধরেন আমার ব্যক্তিগতভাবে আমার যে এনআইডিটি আছে সেটার ছবিও ওই রকমই, উনি যেরকম বলছেন সেই রকমই। নিজের ছবি নিজেরই চিনতে খুব কষ্ট হয়, কিন্তু ওই ছবি যেহেতু এনআইডিটা যুক্তরাষ্ট্রে বা দেশের বাইরে, ওই অর্থে তেমন কোনো কাজে লাগে না। মূলত বাংলাদেশের জন্য তো এটি কাজে লাগে, বাংলাদেশের বহুবিধ সেবার জন্য কাজে লাগে। তো যাদের ছবি এমন আছে, আপনারা যখন বাংলাদেশে যাবেন তখন সেই ছবি চেঞ্জের ব্যাপারটা করবেন। আমার অনুরোধ চাচ্ছেন যে ওনার নাম হচ্ছে মাহবুব রিগান, উনি জানতে চাচ্ছেন যে এনআইডি কার্ডের জন্য কি দূতাবাসে যেতে হবে? কারণ আমরা অনেক দূরে থাকি, তো দূতাবাসে তো যেতে হবে এটার জন্য। এখন পর্যন্ত আমাদের যে সামর্থ্য নিয়ে আমরা শুরু করছি, যে কনসুলেট গুলো, আমাদের 3টি কনসুলেট এবং দূতাবাস, এখানে আসলে ফর্ম পূরণ করে কপিটার প্রিন্ট নিয়ে 1 কপি ছবি সহ আসতে হবে। আমরা যেমন এখন পাসপোর্টের জন্য, দূতাবাস কনসুলেট গুলো পাসপোর্টের জন্য যেরকম বিভিন্ন শহরে বিভিন্ন অঙ্গরাজ্যে আমাদের প্রতিনিধি দল যান, সেই রকম যদি করতে হয় তাহলে আমাদের তো একটা মোবাইল টিম লাগবে, একাধিক মোবাইল টিম লাগবে। তো যেহেতু আমরা কম লোকবল নিয়ে শুরু করছি কাজটা, এখনই আমাদের ওই পরিমাণ লোকবল নেই, ওই পরিমাণ প্রযুক্তিগত সাপোর্ট নেই, যেটা আমরা বাইরে কিসে গিয়ে এই নিউ ইয়র্কের বাইরে মানে দূতাবাস বা কনসুলেটের বাইরে গিয়ে ওই সেবাটা দিতে পারবো। এখানে বায়োমেট্রিকের ব্যাপার আছে, পুরো ইউনিট নিয়ে যেতে হয়, সেটা আমরা এখনই করতে পারছি না, হয়তো অদূর ভবিষ্যতে পারা যাবে।
তালিয়ারা একজন জানতে চাচ্ছেন যে হাউ ডু ইউ মেক দি অ্যাপয়েন্টমেন্ট উইথ কনসুলেট ইন নিউ ইয়র্ক, ওয়ার ডু ইউ গেট দি অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন? অনলাইনে কি অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে? অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে, অনলাইনে বিস্তারিত নিয়ম কানুন পাওয়া যাবে, ফর্ম পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। ওকে, গিয়াসউদ্দিন সাহেব জানতে চাচ্ছেন আমার এনআইডি কার্ড আছে, ভোটার রেজিস্ট্রেশন কখন এবং করণীয় কি? এনআইডি কার্ড যাদের আছে তাদের ভোটার রেজিস্ট্রেশন ভোটার প্রক্রিয়াতে নাম সংযুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওনাদের কি একটা অ্যাপস বলছেন, ওই অ্যাপসে গিয়ে সেটা অ্যাপস থাকবে, সেগুলো এই সবই ওয়েবসাইটে থাকবে এবং টাইম টু টাইম আমরা এখন জানাবো, ঘোষণা দিয়ে জানাবো এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমরা অবহিত করব। যেমন আপনারা সব সময় যখন যোগাযোগ করেন যে আমার টেলিভিশনে আপনি আসেন একটু কথা বলেন, আপনারা অনুরোধ করেন, আর এই ক্ষেত্রে আমরা আপনাদের অনুরোধ করব যে এই সংবাদগুলো একটু প্রচার করেন। আরেকজন জানতে চাচ্ছেন, ওনার নাম হচ্ছে নাজমুল হক চৌধুরী। উনি জানতে চাচ্ছেন পাসপোর্ট করার সময় জন্মসনদ দিয়েই করা হয়, যাদের এনআইডি হয়নি, সুতরাং আবার জন্মসনদ চাওয়া প্রয়োজন আছে বলে মনে হয় না, এটা বিবেচনা নিতে বলবেন। এটা উনি প্রস্তাব করেছেন। প্রস্তাবের জন্য ধন্যবাদ। এনআইডি আছে, ভোটার রেজিস্ট্রেশন পরবর্তী, এটা তো আপনি বলে দিয়েছেন অলরেডি। মোহাম্মদ এইচ কবির উনি জানতে চাচ্ছেন এমটিআই ইজ এ হিউজ করাপ্ট। ওকে, এটা অন্য জিনিস। এমবাসির ঠিকানাটা কি জানাবেন, একজন জানতে চাচ্ছেন। আপনাদের এমবাসির ঠিকানা এটা তো অনলাইনে আছে বোধহয়, সম্ভব অনলাইনে ঠিকানা, এমবাসির ঠিকানা, কনসুলেটের ঠিকানা, ফোন নাম্বারটা আমরা একটু নিরুৎসাহিত করি, কারণ আমাদের এমবাসিতে বা কনসুলেটে যে পরিমাণ ফোন আসে, আমাদের যেহেতু সব ফোন ধরে জবাব দেওয়া সম্ভব হয় না, এবং এটা এমবাসি বা কনসুলেটের বিরুদ্ধে খুব বড় একটা অভিযোগ প্রবাসীদের, যে তারা ফোন ধরেন। আসলে এত ফোন আসে, সবগুলো ফোনে আমাদের জবাব দেওয়া খুবই কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ফোনকে একটু নিরুৎসাহিত করছি, একটু অনুরোধ করছি যে আপনারা একটু সময় নিয়ে ওয়েবসাইটটা একটু ভালো মতো দেখবেন। দেখলে খুব ক্লিয়ার, বাংলা ভাষায় লেখা থাকবে, খুব বাংলা ইংরেজি দুই ভাষায় হয়তো লেখা থাকবে, খুব ক্লিয়ার পরিষ্কার ভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের আসলে কি করতে হবে। আপনাদের যে আপনি যেটা বলেন যে অনলাইন বা আপনার ওয়েবসাইটটা একটু বলে দেবেন। ওয়াশিংটন দূতাবাসের ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে গেলে তারা জানতে পারবেন এটা? বাংলাদেশ এমবাসি ওয়াশিংটন ডিসি লিখে কেউ সার্চ দিলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে। ইয়েস, গুগলে বাংলাদেশ এমবাসি ওয়াশিংটন ডিসি সার্চ, বাংলাদেশ এমবাসি ওয়াশিংটন ডিসি লিখলে সার্চ দিলে পেয়ে যাবে। বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্ক, বাংলাদেশ কনসুলেট মিয়ামি, বাংলাদেশ কনসুলেট লস এলএ, এটা লিখলেই আমাদের ওইখানে সবকিছু পেয়ে যাবে। রাইট। আর ও মাই গড, আমাদের এখানে প্রশ্নের কোনো শেষ নাই, এত প্রশ্ন আমার মনে উত্তর দেওয়া সম্ভব হবে না। যাই হোক, আমরা ওকে, নিউ ইয়র্ক থেকে এনআইডি আছে কিন্তু ভোটার কিভাবে, এটা তো বলে দিয়েছেন আপনি। এনআইডি হারিয়ে গেলে কি করব, একজন জানতে চাচ্ছেন। এনআইডি হারিয়ে গেলে ওই যে বললাম, এটা সংশোধনের ব্যাপার এবং এই প্রক্রিয়াগত ব্যাপার। আমরা ওই কাজটা এখনই এখান থেকে করছি না। এখন আমরা যেভাবে কাজটা শুরু করেছি সীমিত সামর্থ্য নিয়ে, হারিয়ে গেলে সংশোধন, ছবি পরিবর্তন, এই কাজগুলো আমরা এখন করছি না। হারিয়ে গেলে তার এনআইডিটা আসলে বাংলাদেশে গিয়েই সংগ্রহ করতে হবে, এখন পর্যন্ত যে অবস্থায় আছি। আর যারা বয়স আন্ডার এজ, লাইক 18 এন্ড বিলো, তাদের কি এনআইডি করার, ওই যে আমাদের যে নিয়ম আছে, এনআইডি 16 বছরের হলে এনআইডি পাবে, কিন্তু তিনি ভোটের জন্য উপযুক্ত হবেন না। এটা সফটওয়্যারে ঠিক করা আছে। আমাদের বাচ্চারা কি পাবে যারা আমেরিকান সিটিজেন? এটা একটা প্রশ্ন। তবে এখন পর্যন্ত অন্তত যে অবস্থার মধ্যে আমরা আছি, এটা আমরাও আলোচনা করেছি এই প্রক্রিয়া শুরু করার আগে। তো যেহেতু সে বাংলাদেশের, তার যদি বাংলাদেশের পাসপোর্ট নাও থেকে থাকে, যাদের বাচ্চার কথা বলছেন, আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে অথবা আপনি বাংলাদেশের নাগরিক, এটা নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নাই, আপনার কোন অনেক কিছু হয়তো কাগজপত্র আছে, সেই হিসেবে তারাও এনআইডি পাওয়ার উপযুক্ত হবে। এটা হয়তো পরবর্তীতে গিয়ে একটা প্রশ্ন আসবে যে আপনাদের হয়তো সেকেন্ড জেনারেশন পাচ্ছেন, এখন পরবর্তীতে কোন জেনারেশন পর্যন্ত পাবে সেটা নিয়ে একটা আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত আলোচনা, তাতে আপনাদের বাচ্চারাও এনআইডি পাবে। তাদের নাম যদি মায়ের পাসপোর্টে অরিজিনালি থাকে, বাংলাদেশি পাসপোর্ট ছিল জন্মের, না, আপনাদের সন্তানরা এখন পর্যন্ত আমরা যে অবস্থার মধ্যে আছি এবং আমাদেরকে যে নির্দেশনা আমরা পেয়েছি, তাতে সন্তানরাও, আপনার যাদের জন্ম এখানে, যারা বেড়ে ওঠে এখানে, আমেরিকান পাসপোর্ট, তারাও কি বলে আপনার এনআইডি পাবেন।
ওকে, থ্যাংক ইউ। আরেকজন জানতে চাচ্ছেন যে ফারহানা বেগম, উনি জানতে চাচ্ছেন, আই হ্যাভ এক্সপায়ার্ড বাংলাদেশ পাসপোর্ট, হোয়াট শুড আই ডু ফর এনআইডি? মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট হলেও আপনি এনআইডি পাওয়ার উপযুক্ত বিবেচিত হবেন। আর কোন এজ লিমিট, মানে বিলো হোয়াট ইজ দ্য স্টার্টিং লিমিট অফ দি বয়সের? 16 16 বছর নিচে এনআইডি পাবে না, রাইট? না। ওকে। আর ভোটার 18 প্লাস। ওকে, সো ইব্রাহিম সিদ্দিক খোকন, আপনি প্রশ্ন করুন এখন, তারপরে আর অনেক ধন্যবাদ। শুরুতেই মানে ধন্যবাদ। এই কাজটা যে শুরু হলো, আমরা অনেকদিন থেকে যারা দেশের বাইরে, আমরা তো প্রবাসীদের ভোটাধিকার, এনআইডি এসব দিয়ে দাবি জানানো হচ্ছিল, এবং এটা মানে খালি হবে হবে মানে শেষ পর্যন্ত কাজটা শুরু হলো। তো এটা এখন যারা এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন, আমরা সরকারকে আমরা ধন্যবাদ দিই। প্রবাসীরা, আমরা প্রবাসীদের মানে আক্ষেপ সবসময় থাকে, অভিযোগ থাকে, কিন্তু এবার একটু মানে আমাদের প্রাপ্তি যুগ আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, মানে এই এখনো কাজটা কি শুরু হয়েছে, তাহলে আমরা এখনো অনলাইনে নাই কেন, ওয়েবসাইটে নাই কেন? অনলাইনে নাই, আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের সচিব ঢাকা যুক্তরাষ্ট্রে এসেছেন, উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। আমাদের পুরো প্রযুক্তিগত সেটআপ হয়ে গেছে। আমরা কালকে বা পরশুর মধ্যে পুরো বিষয়গুলো ক্লিয়ার করব, তখন আবার আমরা আরেকটা প্রেস রিলিজ দিয়ে আপনাদের সহায়তা নিব যে এখন থেকে কার্যক্রমটা শুরু হয়ে গেছে। তখনই অনলাইনে পাওয়া যাবে। অনেক প্রশ্ন আমাদেরও আছে, মানে আমাদের পাঠক বা আমাদের দর্শক যারা, তারা জানতে চান। আর আরো দু একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন হচ্ছে যে আমরা যতদূর জানতে পেরেছি যে আমি ভোটটা ডাকে দিতে হবে। আমি যখন আমার ভোটাধিকারটা হলো, আমি যখন ভোটার তালিকাভুক্ত হলাম, এইটা আমাদের কি আরপিও সংশোধন হয়েছে? আমরা যে মানে আরপিও অনুযায়ী ভোট দেই, এটা কি মানে নতুন করে মানে আরপিও কি অ্যামেন্ডেড আরপিও বা এটার কোন গেজেট নোটিফিকেশন হয়েছে? এই ভোট কি গ্রহণযোগ্য হবে আগামী নির্বাচনে? এটা কি আমাদের ক্ষেত্র প্রস্তুত, না এখনো ওই জুলাই সনদ গ্রহণ করার উপর বা সমঝোতার উপর নির্ভর করতেছে? এটা একটা প্রশ্ন। আর দুইটা প্রশ্ন হচ্ছে যে এখন পর্যন্ত আমরা ওই যে নির্বাচন কমিশনের সেক্রেটারি সাহেব ওই দিন আবু তাহেরের অনুষ্ঠানে যেন বললেন যে আমরা ভোট দিতে পারবো ডাক ঢুকে। আমি যদি আবার প্রবাস থেকে যদি রেজিস্ট্রেশন হয়, তাহলে আমি দেশে গিয়ে ভোট দিতে পারবো না। আমি কি নির্বাচনে দাঁড়াতে পারবো? মানে এই সমস্ত কিছু প্রশ্ন ইতিমধ্যে আসছে, যে এগুলা হয়তো আরপিও যদি অ্যামেন্ডেড আরপিওটা আমরা জানতাম, এটা যদি গেজেট হইতো, তাইলে আমরা এখান থেকে পাইতাম। তো মন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনি জানেন, এই ব্যাপারে যদি কিছু তথ্য দেন আমাদের। আপনার প্রথম প্রশ্নটা ছিল যে ডাকযোগে ভোট। এখানে ডাকযোগে ভোটের যে ব্যাপারটা আছে, অবশ্যই আপনাকে ভোটটা ডাকযোগেই দিতে হবে, ব্যালটেই দিতে হবে। আপনার কাছে ব্যালট পেপার আসবে, সেই ব্যালট পেপার আপনি ভোট দিয়ে তার মধ্যে ফিরতি খাম থাকবে, সেই খামটি আবার ফেরত পাঠাবেন। আপনি যে জায়গার ভোটার, যে উপজেলার ভোটার বা যে আসনের ভোটার, সেই আসনের রিটার্নিং অফিসারের কাছে আপনার ভোটটি চলে যাবে, এবং আপনি ভোটটি আগে দিবেন। তার কাছে চলে গেলে এটা তার কাস্টডিতে থাকবে, রিটার্নিং অফিসার যিনি, তার কাস্টডিতে থাকবে। খাম খোলা হবে না, খোলা হবে ভোট সম্পন্ন হয়ে গেলে, অন্য ভোটগুলো যখন গণনা হবে সবার সামনে, সেই সময় একটি খোলা হবে। এখন এখানে প্রশ্ন যেটা আছে, ইতিপূর্বে এই ব্যালটে ভোট দেয়া নিয়ে তো অনেক ঘটনা ঘটেছে। প্রথমত কথা, দেয়া যেত না। দুই একটি দেশের দুই একজন খুব উৎসাহী হয়ে ব্যালটে ভোট দেওয়ার চেষ্টা করেছেন, নির্বাচন কমিশনে লিখেছেন, নির্বাচন কমিশন ব্যালট পাঠিয়েছে, তিনি ভোট দিয়ে পাঠিয়েছেন। দেখা গেছে যে নির্বাচনের পরে সেই সমস্ত ব্যালট বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। তো এবার বাংলাদেশ ডাক বিভাগ এবং আরেকটি আন্তর্জাতিক ডাক সংস্থার সঙ্গে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের একটা চুক্তি সম্পন্ন হয়েছে, এবং এইখানে ব্যালট পেপারগুলো প্রবাসীরা যে ব্যালটে ভোট দিবেন, সেই ব্যালট পেপারগুলো অনেক আগে ছাপা হয়ে যাবে। অনেক আগে ছাপা হবে হচ্ছে এই কারণে, আপনারা জানেন হয়তো, তারপরেও বলি, যে আমাদের তো প্রার্থীদের নাম যাচাই বাছাই করা মামলা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকে, আমরা নিশ্চিত হতে পারি না। তো প্রবাসীদের ভোটার যদি ওই নাম দিয়ে, প্রার্থীদের নাম দিয়ে, তারপরে যদি আপনাদের কাছে ছাপানোর পরে সেই ব্যালট যদি প্রবাসে পাঠানো হয়, তাহলে তো সে ব্যালটও ঠিক মতো এসে পৌঁছাবে না, আপনাদের ভোটও দিয়ে ঠিক মতো যাবে না। এই কারণে এখানে প্রবাসীদের জন্য যেটা করা হয়েছে, প্রতীক থাকবে ব্যালটে। ব্যালটে শুধু প্রতীক থাকবে, ওই প্রতীকের প্রার্থীকে, ধরুন তালগাছ একটা প্রতীক, তালগাছ কোঅপারেটিভ প্রতীক, তো সেই
আপনারা ভোটটা ওই তালগাছে দিতে হবে। ওই প্রার্থী আপনি কাকে ভোট দিলেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। সেই সময়ের আগে আপনার ব্যালট পেপার আপনার কাছে আসবে এবং আপনি এটা পাঠিয়ে দিবেন। তো এইটা আমরা যে প্রক্রিয়াতে নির্বাচন কমিশন আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে ডাক বিভাগের মাধ্যমে যে চুক্তিটা করেছে, তো তারা যেহেতু খুবই দক্ষ এবং তারা এই যুক্তরাষ্ট্র বা পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা হয়, আপনারা তো আর পাসপোর্ট বা অন্য গুরুত্বপূর্ণ জিনিসের জন্য যাচ্ছেন না, আপনারা ডাকযোগে পাঠাচ্ছেন, আমরাও আবার ডাকযোগে ফেরত পাঠাইছি, সবকিছুই বিশ্বাসটা এখানে আছে। তো এখানে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি সম্পন্ন হবে। আর ভোটটা গ্রহণযোগ্য হবে কি হবে না, অবশ্যই গ্রহণযোগ্য হবে, এটা নিয়ে কোনো প্রশ্নের কোনো সুযোগ এই মুহূর্তে নাই। আপনার আরেকটি প্রশ্ন কি ছিল? যে আরেকটি প্রশ্ন যারা আমাদের জি বলেন বলুন। আরপিওটা কি সংশোধন হয়েছে? আমরা যে আরপিওতে মানে ভোটাধিকারের কথা বলা আসছে সংবিধানের, এখন দেখেন আপনার সুনির্দিষ্ট আরপিওর জায়গাটা নিয়ে আমি আসলে কথা বলছি না, কারণ সেটা আমার মাথার মধ্যে এই মুহূর্তে নাই। কিন্তু একটি সরকারি সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ থেকে টিম এসেছে এবং আমাদেরকে প্রযুক্তিগত সাপোর্ট এবং সব রকম সাপোর্ট দেওয়া হয়েছে। ভোটার করা এবং ভোট দেওয়ার প্রক্রিয়া ডেফিনেটলি আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেই আমরা এখন কাজ শুরু করেছি। সুতরাং আপনি যারা ভোট দেবেন তাদের ভোট অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং অবশ্যই সেটা বিবেচনায় নেওয়া হবে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু আরপিও সংশোধন একজন আইনজীবী আমাকে বলতেছিলেন ঢাকা থেকে, যে এই ব্যাপারে তিনিও জানতে পারতেছেন না যদি আরপিও না হয়। যাই হোক, ওইটা যেহেতু মানে আইনগত বিষয়, এটা কনস্টিটিউশনাল বিষয়। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখনকার বিরাজমান ব্যবস্থায় যে প্রবাসী আমি ভোট দেব, আমি কি নির্বাচনে দাঁড়াতে পারবো? দাঁড়াতে পারার ক্ষেত্রে তো একটা নিয়ম আছে যে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে অথবা যিনি যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই, ডুয়েল সিটিজেন এইটা তো বাংলাদেশের নিয়মের মধ্যে এখন পর্যন্ত নিয়ম, যে সেই নিয়মের মধ্যে আছে। তিনি তখনই দাঁড়াতে পারবেন তখন তিনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে যদি বাংলাদেশ থেকে নির্বাচন করতে চান। কিন্তু আপনার যে মূল প্রশ্ন যে আমি এইখানে আছি, আমি বাংলাদেশের পাসপোর্টও আছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্টও আছে, আমি কি নির্বাচন করতে পারবো কিনা, এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি পারবেন না। তার মানে আমি ভোট দিতে পারবো, আমি ভোটে দাঁড়াতে পারবো না। ভোটে দাঁড়াতে পারবেন না আপনি তখন পর্যন্ত যখন আপনার আমি আমার এখান থেকে নাগরিকত্ব ডুয়াল সিটিজেনশিপ না থাকা পর্যন্ত আপনি ইউ উইল নট বি অ্যালাউড টু। ডুয়াল সিটিজেনশিপ থাকলেও পারবেন না, কারণ আপনার সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে গিয়ে আপনাকে নির্বাচন করতে হবে। এক্স্যাক্টলি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। এখানে রিপা সাব্বির তিনি বলেছেন একজন যে থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য, যে এই সুযোগ যে দিয়েছেন। আলিনুর মোহাম্মদ ইসলাম ওনারা জানতে চাচ্ছেন এনি ফি ফর এনআইডি, কোনো ফি লাগবে কিনা এনআইডি করার জন্য? এখন পর্যন্ত কোনো ফির ব্যাপারটা নির্ধারিত হয়নি, এখন সেটা আলোচনা পর্যায়ে আছে। সেই আলোচনা পর্যায়ে থাকার আছে সেহেতু এটা এখন মন্তব্য করব না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে ফি নেওয়ার কোনো নির্দেশনা আসে নাই সরকারের থেকে। যদি কখনো ফি নেওয়ার কোনো নির্দেশনা আসে তখন তো সেটা আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম এবং আপনারাও জানতে পারবেন। আমাদের এমবাসি কনসুলেটের পাশে আমার দোকানটা। আচ্ছা, ঠিক আছে, তাই এটা তো আপনার পার্সোনাল ইস্যু। এটা ব্যবসার সুযোগ। আমি নটারিও করি, অনেকে নটারি করার জন্য নটারির জন্য যাই হোক, এটা আমি বলে দিই, আপনারা বলতে হবে না। বাংলাদেশ কনসাল জেনারেল থেকে কোনো আমন্ত্রণ পাই না কোনোদিনই। অবশ্য আমার দোকান কিন্তু ফার্মেসি কিন্তু উইদিন এ ব্লক। সো আমরা এটা উনি কিছু বলতে পারবেন না, এটা আমরা বাংলাদেশ কনসুলেটকে বলবো। আমি কমপ্লেন করতেছি, উনি যখন একজন সাংবাদিক, আমি ডাইরেক্টলি ওনাকে কমপ্লেন করতেছি যে এখানে নাগরিক কারা আর কি, যে নাগরিকগুলো নিউ ইয়র্কে সবসময় আমন্ত্রণ পায়, আমরা মনে হয় ছোটখাটো নাগরিক, তাই আমরা কোনো আমন্ত্রণ পাই না। আমি ঠিক নিউ ইয়র্কেরটা বলতে পারবো না, ওয়াশিংটনেরটা হয়তো একটু ভালো মতো বলতে পারবো। তারপরেও যেটা হয় যে কোনো অনুষ্ঠানে, কনসুলেটের যে কোনো অনুষ্ঠানে খুবই সীমিত সংখ্যক মানুষের আসলে যাওয়ার সেখানে সুযোগ থাকে, আপনারা যারা গেছেন। তো
একই মানুষ সব সময় পায়, এটা অন্তত যুক্তরাষ্ট্র ওয়াশিংটন দূতাবাসের ক্ষেত্রে এখন আর সঠিক নয়। আমরা চেষ্টা করি একটু সবাইকে ইনক্লুড করতে। আমার ধারণা যে এই অনুষ্ঠানটি নিউ ইয়র্কের কনসুলেটর মোজাম্মেল হক, উনি অত্যন্ত সজ্জন মানুষ, দক্ষ মানুষ, যোগ্য মানুষ। আমার ধারণা যে উনি আপনাদের বিষয়টি বিবেচনায় রাখবেন, যে যত সংখ্যক প্রবাসীকে কনসুলেটের সঙ্গে সম্পৃক্ত করা যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ, এবং প্রবাসী বাংলাদেশি যারা এই অনুষ্ঠান দেখলেন যুক্তরাষ্ট্রবাসী, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ওই যে একজন যিনি ধন্যবাদ জানালেন, তা আমাদের জায়গা থেকে বক্তব্যটা হচ্ছে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। কিন্তু আমরা ধন্যবাদটা এখন যতটা ওয়ার্মলি গ্রহণ করব, তার চেয়ে অনেক বেশি নিজেদেরকে ধন্য মনে করব আমরা যদি সত্যিকার অর্থে এখন যে আশাবাদ নিয়ে শুরু করেছি, প্রবাসে যে আশাবাদটা শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রে যে আশাবাদটা শুরু হয়েছে, আমরা যদি সেবা দেওয়ার সময়েও এই আশাবাদটা ধরে রাখতে পারি, এটাকে একটা চ্যালেঞ্জ, এবং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি যে আমরা সাকসেস হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, প্রেস মিনিস্টার, বাংলাদেশ এমবেসি ইন ওয়াশিংটন ডিসি। থ্যাংক ইউ সো মাচ গোলাম মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ। তাই ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার কাছে যাই। সো আপনি জানেন যে আমি কি বের হয়ে যাব? জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার সাথে আপনি সময় দিয়েছেন, আপনাকে এখন যেতে আপনি ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম চৌধুরী খোকন, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ গাজা? ডু ইউ হ্যাভ এনি আপডেট ফর 2-3 minutes? সবকিছু আন্ডার কন্ট্রোল। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই বোমাবাজি বন্ধ করো। তো আমরা দেখি মানে মানে কি হয় যুদ্ধ বন্ধের পথে। এখন আমরা সবাই মিলে মানে এই শান্তি পদক, নোবেল পদক এসব দেওয়ার চিন্তা ভাবনা করা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহাব ভাই, জানি যে না আমি বললাম তো আল্লাহু আকবার। কাজের কথা আগে শেষ করি। আপনি যেটা বলছিলেন যে আপনার এখানে ছবি তোলার সুবিধা আছে, তো আপনার লং আইল্যান্ড সিটি কেমিস্ট, রাইট, যেটা বাংলাদেশ কনসুলেটের পাশে, সেখানে আপনার ছবি তুলে নিতে পারেন, রাইট? 36 অ্যাভিনিউ আর 31st স্ট্রিটের কর্নারে, 36 অ্যাভিনিউ আর 31st স্ট্রিটের কর্নারে বাংলাদেশ লং আইল্যান্ড সিটি কেমিস্ট। সেখানে যদি কেউ ছবি তুলতে চান আপনাদের এনআইডি বা অন্য কিছুর জন্য বা পাসপোর্টের জন্য, আপনারা সেখানে ছবি তুলতে পারবেন। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আপনারা জানেন, জানি না ওনা বলছেন কিনা, আপনারা নিউজে শুনতে থাকেন, রাইট এড ফার্মেসি কমপ্লিটলি কিন্তু বন্ধ হয়ে গেছে। রাইট এড ফার্মেসি বন্ধ হয়ে গেছে একেবারে, রাইট? এটা কবে থেকে বন্ধ হয়েছে আপনার? They used to have 5,000 pharmacy all over USA. গতকালকে থেকে তারা কমপ্লিটলি যে কটা বাকি ছিল 89 অথবা 87, সেটাও তারা কমপ্লিটলি শাটডাউন করছে। এবং এখন এই আইটিআইতে যারা সার্ভিস নিতেন, তারা যদি চান আপনার মানে অন্য জায়গা থেকে চেঞ্জ করে আপনাদের কাছে আসতে পারবেন? আমাদের কাছে আসতে পারে, যে কোনো ফার্মেসিতে আসলে আমরা রাইট এড এখনো কিছু তারা এখনো আমাদের টেলিফোন ধরে। আর যদি না থাকে, তারা যদি তাদের পুরনো বোতলগুলো নিয়ে আসে, অথবা লিস্ট নিয়ে আসে কি কি ওষুধ খাচ্ছে, অথবা কোন ডাক্তারের কাছে যাচ্ছিল, আনলে আমরা ওই ডাক্তারকে টেলিফোন করে প্রেসক্রিপশনগুলো আমরা ট্রান্সফার করার চেষ্টা করি। কাস্টমার তারা যদি তাদের ওষুধের বোতল বা প্রেসক্রিপশন নিয়ে আসেন, বোতল এবং ডাক্তারের নাম, কোন ডাক্তার থেকে প্রেসক্রিপশনগুলো হয়। 35 বছর আগে আমেরিকা আসার পরে রাইট এডে কিছুদিন চাকরিও করছিলাম, শুনে খারাপ লাগতেছে। আর আবু তাহের ধন্যবাদ, আজকে ওই যে মানে ভোটাধিকারের বিষয়টা আপনি মানে আলোচনায় আনছেন, এটা অনেক লোক জানতে চেষ্টা করতেছেন। কিন্তু আরেকটা জরুরি বিষয় আমার মনে হয়, কালকে পরশুর মধ্যে যদি কাউকে আনা যায় দেশের যে আরপিও, মানে আমাকে যে ভোটার দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, মানে আমাদের যে বিরাজমান ভোটার আইনে, মানে এই বুট এটা আমি টাকা পয়সা খরচ করলাম, ধর্ণা দিয়ে রেজিস্ট্রেশন করলাম, এটা যদি পরে আইনগত চ্যালেঞ্জ হয়, তো এটা তো মানে এটা নিয়ে আমাদের আরো জানা দরকার। মানে এই ভুটটা ক্লিয়ার হয়ে গেছে যে যদিও আপনি এখানে ভোটার হিসাবে নিবন্ধিত হতে পারছেন, কিন্তু আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না, আপনি নির্বাচনে দাঁড়াইতে পারবেন না। আমরা যে ইলেকশন আসলে ওই যে সুটমুট পরে আজকে এই দল কালকে এই দল নানান দান্দাবাজি কইরা গিয়ে নির্বাচনে দাঁড়াবার চেষ্টা করি, এই পথটা মনে আর বন্ধ হয়ে যাবে। এখন আপনি তো প্রবাসী কি প্রবাসী না, আপনি যদি কোন প্রবাসী
তাইলে আপনার ওখানে সিল লেগে গেল, আপনি আর ওখানে গিয়ে এনআইডি তে দাঁড়াইতে আপনি সিল লেগে যাবে যে আপনি প্রবাসী, এনআইডি তে তারা কিন্তু মার্ক করে দেবে যে আপনি প্রবাসী। এটা নানান পেসগুসের মধ্যে আছে, জিনিসটা এত সহজ না। মানে যাই হোক, মানে তারা তো এখানকার যারা চাকরি করেন বা আমলা, তারা সহজভাবে এটা দিতে যাচ্ছেন, কিন্তু পলিসি লেভেলে এটা আমার মনে হয় এটা আরো অনেক গভীরে। এবং আমাদের যে নির্বাচনী বিধিমালা বা আরপিও, যেটা আরপিও তে এই ভোটার মানে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি করার যে গেজেট নোটিফিকেশন, সেটা না হওয়া পর্যন্ত এই ভোটার মানে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি মনে করি। থ্যাংক ইউ সো But মাচ। এটা নিয়ে আমাদের আমাদের জানার সময় সুযোগ শেষ হয়ে আছে। যাচ্ছে। জি, যে আমাদের মহান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে আমি থ্যাংক ইউ আমার সো কথা মাচ। শেষ করছি। আমরা ডক্টর জি। ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন কি রিফা সাব্বির যে এই ধরনের একটি সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। সাহাব ভাই, সো রাইট এটে যারা সাহাব ভাই একটু আগে বললেন যে উনি তো আজকে দীর্ঘদিন থেকে বাংলাদেশিদের সার্ভিস দিয়ে আসছেন। সাহাব ভাই যারা বলছেন যে রাইট এডের যারা কাস্টমার, রাইট এড বন্ধ হয়ে গেছে, সো আপনারা যদি আপনাদের ওই জায়গাতে সার্ভিস পাবেন না, আপনাদের ওষুধের বোতল অথবা আপনাদের প্রেসক্রিপশন এবং ডাক্তারের নাম যদি নিয়ে আসেন, তাহলে ওনার কাছ থেকে আপনারা সুবিধা পাবেন। আরেকটা হলো যে আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন, তখন যদি আপনাদের ফার্মেসির নামটা কি বলতে হবে ওইখানে? আপনার কথা শুনতে পাচ্ছি না। লং আইল্যান্ড সিটি ফার্মেসি, লং আইল্যান্ড সিটি ফার্মেসি যদি বলেন যে আমি ওষুধটা লং আইল্যান্ড সিটি ফার্মেসি অথবা জ্যাকসনাইট ফার্মেসি অথবা Right. বাংলাদেশ ফার্মেসি জ্যাকসনাইটসে। রাইট, সো এই নামগুলো যদি বলেন তাহলে আপনারা প্রেসক্রিপশন ওই জায়গা থেকে আপনাদের ওষুধ কালেকশন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড কৃতজ্ঞতা জনাব গুলাম মুর্তজা আপনার প্রতি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফিজ।